হ্যালো। এই গরিবেরা, কি খবর তোমাদের? আমার ওপেন হার্ট সার্জারি হওয়ার কারণে এখনো আমার ব্যান্ডেজ আছে। আমি নিজে নিজে 2 দিন পর পর নিজে নিজে এটা ড্রেসিং করি। 1 সপ্তাহ পর পর যেতে হয় ক্লিনিকে। তারপরে অনেক কঠিন, অনেক হাই পাওয়ার্ড অ্যান্টিবায়োটিক খেতে হয়। কথা বলা নিষেধ। জোরে কথা বললে ব্যান্ডেজের মধ্যে রক্ত আসে। কথা বোঝা গেছে? অশান্তি। আমি ইন্টেনসিভ কেয়ারে ছিলাম হাসপাতালে। এই সুযোগে আমার হাঁসুয়াপাকে তোমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছ। মোহাম্মদ নাসিম হোসেন লিখেছেন, মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন। ধন্যবাদ। কিন্তু আমার হাঁসুয়াপা অনেক ভুল করেছেন। একাধারে ক্ষমতায় থাকলে যেটা হয়, ফেসিস্ট হয়ে যায়, ডিক্টেটর হয়ে যায়, স্বৈরাচারী হয়ে যায়। তাই তিনি হয়েছেন। আর তার মধ্যে একটা সবসময় ইগো কাজ করেছে। এদেশ তার বাবা স্বাধীন করেছেন, আর আমরা যারা মুক্তিযোদ্ধা, পঙ্গু মুক্তিযোদ্ধা হয়েছি। আমরা 5 ভাই মুক্তিযোদ্ধা ছিলাম। আমার মা বাবাও সহযোগী মুক্তিযোদ্ধা ছিলেন। আমাদের পরিবারে মোট 17 জন মুক্তিযোদ্ধার সম্মুখ সমরে যুদ্ধ করেছি। গ্রামে থেকে আমার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, চাচাতো ভাই অগণিত। নূর দীপু ওয়েলকাম, দেবাশিস হালদার, আরো অনেকে আসছেন, শেখ কামাল। যাক, সবার নাম বলে আমি ক্লান্ত হতে চাই না। আমি খুব টায়ার্ড, কথা বলা নিষেধ। তো যেমন কর্ম তেমন ফল। আপনারা দেখেছেন কয়েক বছর থেকে আমি জীবনে কোনোদিন গালি দেই নাই, কাউকে কটু কথা বলি নাই। আমি একজন শিক্ষক, সারা জীবন ফার্স্ট বয় ছিলাম। এই যে দীপ নূরকে জিজ্ঞেস করেন, আমার সচিবেড়া হাই স্কুলের প্রতিষ্ঠাতা হেডমাস্টার বাসার স্যারের গ্রামের এই ভদ্রলোক, নুনিয়া গ্রাম। আমার সেরিয়ারা গ্রামের, সরষা গ্রামের মানুষও আশেপাশে আছেন। লাভ ইজ পাওয়ার। নূরজাহান, লোপা, সবাইকে স্বাগতম। আমার কথাগুলো আপনি সবাইকে জানিয়ে দেবেন। আপনারা, তোমরা যারা আমার পিঁপড়া বাহিনীর সদস্য আছো, তোমাদেরকে লাল সালাম। অনেকে বলে আমি নাকি ভিয়েনাতে বসে বসে নাকি কল কাঠি টানি। এটা অনেকটা সত্য। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর রাজনীতি আমি কন্ট্রোল করি। শাম্মী হক, তুমি এখানে আইসি খুঁজ লাগিয়া যাও, তুমি চলে যাও। জার্মানিতে বসে বসে তুমি আমার অনেক ক্ষতি করেছ। দূর হও শয়তান। আমি বলেছি যারা অন্যায়কারী, জুলুমবাজ, তাদের পতন হয়েছে। শেখ হাসিনারও পতন হয়েছে। শেখ হাসিনাকে আমি বলেছি, হাঁটুয়াপা তুমি স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাও, নাহলে কিন্তু তোমার শাড়ি তো টেনে ছিঁড়ে ফেলবেই। পেটিকোট পরতে বলেছিলাম, বলেছি পেটিকোট পরলেও চলবে না, তার নিচে আবার জাইঙ্গাও পড়ল। আর ব্রা তো পরেছে দেখলাম ওই দিন গণভবনে ঢুকে রে ভাই, অগণিত জামদানি শাড়ি, তারপরে সোনা দায়না দানা যত কিছু পাইছে, ব্রা, পেটিকোট, জাইঙ্গা মাইঙ্গা যত কিছু। এগুলো আবার এরা ভিডিওতে আমাকে লাইভ দেখাইছে। আমি বলি, এই কি করতেছো তোমরা, পাগল হয়ে গেছো কেন?
কয় দাদা আপনি তো বলেছিলেন, এখন তো আমি বুঝি তাকে তো তোমরা, আচ্ছা শেখ হাসিনা যদি না পালাইয়া যাইত, সেনাপ্রধান যদি তাকে যদি জোর করে না ভাগাইয়া দিত, তাহলে কি হইতো? এক চিমটি পর্যন্ত মাংস পেত না, হাড্ডি পর্যন্ত গুঁড়া করে ফেলত। জনরোষ, গণরোষ, গণ অভ্যুত্থান কাকে বলে? ভাই 69-এর গণ অভ্যুত্থানের আমি একজন ছাত্র নেতা ছিলাম, কিন্তু আমরা তখন এত বেশি এমনটি হয়নি। শুধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা জেল থেকে বের করে নিয়ে এসেছি, ঠিক আছে? কথা বোঝা গেছে না? কিন্তু এবার যেই গণ অভ্যুত্থান, মানুষের ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, সুপ্ত আগ্নেয়গিরি চিনো তোমরা? লাভা, উত্তপ্ত লাভা চাপা পড়ে থাকে, হঠাৎ করে যখন অগ্নুৎপাত হয় তখন আশেপাশে সব, ও মাই গড, পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। এই যে আপনারা দেখছেন শাম্মী হক বলতেছে ডাহা মিথ্যা কথা। শাম্মী হক আমার হাঁসু আপার বিরোধিতা করেছে, কারণ সে হিংসা করে। সে কাল্লি বুড়ি, কাল্লি মাটকু, কাল্লি, যে না হাঁসু আপা কত সুন্দর ছিল, আমার হাঁসু আপার হাসিতে মুক্তা ঝরে। হাঁসু আপার মতো এত যোগ্য প্রধানমন্ত্রী, এত বড় বিশ্ব নেত্রী, দি আয়রন লেডি অব দি ওয়ার্ল্ড, গত 100 বছরে পৃথিবীতে আসেনি, আগামী 100 বছরও আসবে না। তিনি ভালো অভিনয় করতে পারতেন, তিনি অনেক মিষ্টি করে সবাইকে জয় করে নিতে পারতেন, এবং তার রান্না অপূর্ব সুন্দর। আমি কয়েকবার তার হাতের রান্না খাওয়ার সুযোগ পেয়েছি। আমার হাঁটু আপার জন্য আমার খুব কষ্ট হয়। আমি হাসিনার থেকে অনেক সুন্দর। আচ্ছা থাক, তোমার সুন্দর জন্যই তুমি থাকো। ঝিঝি পোকা ছাড়া আর কেউ এই কথা বলে নাই। আমাদের পাল্টকও আরো অগণিত সুন্দরী মেয়েরা আছে, বুঝলি? তুমি হাসিনার পাশাটা লোক চাপাবাস। আমার হাঁটু আপাকে আমি ভালোবাসি। ইজ ইট মাই ক্রাইম দ্যাট আই লাভ মাই হাঁটু আপা? আমার হাঁটু আপা এখনো বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের। জোর করে তাকে হেলিকপ্টারে তুলে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি কোনো স্বেচ্ছায় যাননি, স্বেচ্ছায় পদত্যাগ করেনি, তাকে ভয় দেখানো হয়েছে। সেনাপ্রধান অযোগ্য, পুলিশ বাহিনীর প্রধান যারা ছিল সবাই অযোগ্যতার পরিচয় দিয়েছেন। কোথায় আওয়ামী লীগের লোকরা? 1975 সালের 15ই আগস্ট, এই যে 15ই আগস্ট, এই আগস্ট মাসটাই এই মুজিব পরিবারের জন্য একটা অশুভ মাস। 5ই আগস্ট, 15ই আগস্ট, 21শে আগস্ট গ্রেনেড হামলা। কেন আগস্ট মাসটি তারা বেছে নিচ্ছে কেন? শত্রুরা। আমার হাঁসু আপাকে আমি আবার বাংলাদেশে ফিরিয়ে আনব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঠিক আছে? সারা আলী ভাবি অনেক ভালো লেগেছে। ভাবি, লেবুর ফুল কোথায় পেয়েছো তুমি? কতদিন লেবুর ফুল দেখি নাই। আমার কলেজ বাড়িতে পুকুরের পাড়ে অনেক লেবু ধরেছিল, বুঝছ? ওগুলো পাবলিকে নিয়ে যায়। লেবুর ফুল অনেকদিন দেখি নেই। ভাবি, হাঁটু আপা বাংলাদেশে আসলে জুতার বাড়ির চড়ে গালের দাঁত ফালাইয়া দিব। সিয়ামউদ্দিন বলতেছে, না না, এটা আমার সারা আলী ভাবি এটা বলে নাই। আমার হাঁটু পিছিয়ে পিছিয়ে তোমরা কত কিছু কইতে পারো।
তোমরা আমার দাঁত ফেলে দিবে, আমার তো একটাও দাঁত নাই, আর ফেলবা কোথা থেকে? আমার হাঁটু আপাকে আমি ভালোবাসি, এটা কি আমার অপরাধ? আমার হাঁটু আপার বাবা এই দেশ স্বাধীন করেছে। তোমরা কারা? তোমরা নব্য রাজাকার, অশিক্ষিত মূর্খ ছোট লোক গরিব। কোটা আন্দোলনকে কেন্দ্র করে, কোটা সংস্কার আন্দোলনের মূল এই নাম কে করে দিয়েছে জানিস? যাত্রা শুরু করেছে তারেক রহমান, যাকে তোমরা বলো আম তারেক। আম তারেক আমার নাতি। তারা 2018 সালে শুরু করেছিল কোটা বাতিল, কোটা বাতিল বলছে। আমি না, কোটা বাতিল আন্দোলন। আমি বাতিল নয়, কোটা সংস্কার আন্দোলন হবে। এবার বলেছে ঠিক আছে দাদা, আপনি যেটা বলছেন। আমি বলছি মুক্তিযোদ্ধাদের কোটা থাকবে, তারপরে উপজাতি, নিগৃহ, নিগোষ্ঠীর জন্য অবহেলিত নারীদের কোটা থাকবে, তবে সেটা কমিয়ে দিতে হবে। ডিস্ট্রিক্ট কোটা থাকবে না। এই ধরনের কোটা থাকার দরকার নেই। মেধাকে আমরা বেশি প্রাধান্য দিব। কিন্তু হাঁটু আপা কি কি অপরাধ করেছে? এমন কোন অপরাধ করেছে তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে? আমি হলে, সেনাপ্রধান হলে তাকে তাড়িয়ে দিতাম না। প্রয়োজন বোধে সেনাকুঞ্জে তাকে রাখতাম, তার বিরুদ্ধে মামলা করতাম। আইনের শাসন দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে। বেগম খালেদা জিয়াকে আটকিয়ে রেখে মামলা দিয়েছে, তাকে শাস্তি দেয় নাই। বেগম খালেদা জিয়া তো পালিয়ে যান নাই। শেখ হাসিনা পালিয়ে যায় নাই, কিন্তু তিনি যেতে চান নাই, তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমিও অবশেষে বললাম অবস্থা খারাপ দেখে, কারণ 5 থেকে 6 কোটি মানুষ ঢাকা শহরে এসে গেছে। পিপিলিকা, আমার পিঁপড়া বাহিনী, ও মাই গড, আমার পিঁপড়া বাহিনী এত বেশি সেলফ মোটিভেটেড হয়েছে। সাইদ, আবু সাইদ আমার পিঁপড়া বাহিনীর একজন সদস্য ছিল, রংপুরের পীরগঞ্জের কৃতি সন্তান। ভালো থাকবেন প্রেমিক পুরুষ। ভাবি তুমি থাকো, যাইও না, দাঁড়াও, তুমি থাকো ভাবি। তারপরে কি হয়েছে? আমার হাঁসু আপাকে জোর করে বের করে দেওয়া ঠিক হয়নি। আর যদি হাঁসু আপা স্বেচ্ছায় যেও থাকেন, আমি জানি তিনি স্বেচ্ছায় যাননি, যাওয়া ঠিক হয় নাই। কি হতো? তার ফাঁসি হতো। তিনি তো অনেক করে ফাঁসিতে ছুড়াইছেন যোদ্ধাপরাধীদের, রাজাকার আলবদর আল শামস, বঙ্গবন্ধুর হত্যাকারী, তার মাকে হত্যা করেছে, ভাইকে হত্যা করেছে, এক রাতে 19 জনকে হত্যা করেছিল। সবাইকে ফাঁসিতে ছুড়াইতে পারে নাই। বিচার হবে। আমি হলে চেতাম না, তবে আমি গণভবনে থাকতাম না। গণভবনে থাকলে রে ভাই, শাড়ি ছিঁড়া ফালাইতো, পেটিকোট ছিঁড়া ফালাইতো, ব্রা ছিঁড়া ফালাইতো, জাঙ্গা পড়লে জাঙ্গাও ছিঁড়ে ফেলতো, চামড়া শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খেত। একটা হরিণ কি অপরাধ, হরিণকে দৌড়াইছিল। ভিডিও দেখে আমার খুব কষ্ট হয়েছে। তোমরা মুরগি নিছ, মুরগির ডিম নিছ, হাঁস, হাঁসের ডিম, তারপরে পাঙ্গাস মাছ, তারপরে যত কিছু যা পাইছে রে ভাই, যে যেটা পাইছে, ওটা সোনার চেইন পাইছে এক মহিলা দেখলাম ভাঙ্গা এক কোনায়, সেটা তাদের জন্য সম্পদ। ওরা বলে যে এগুলো পেয়েছি একটা কিছু স্মৃতি। মানে 52 ভাষা আন্দোলনে যারা কাছে দেশে আশেপাশে থাকছে, তারাও ভাষা সৈনিক হয়েছে। 2024 সালের এই গণ অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছে, বীর সবাই, যারা মৃত্যুবরণ করেছে, সেই সব শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। রংপুরের পীরগঞ্জের এই বীর কৃতি সন্তান আবু সাইদ বুক পেতে দিয়েছিল, কিন্তু যেই বেকুব পুলিশ গুলি করেছে তার শাস্তি হতে হবে। আরে ভাই, গুলি করছে বুকে কেন? আর গুলি করার মতো কোনো কারণই হয় নাই। ইচ্ছা করে তাকে কেন হত্যা করতে গেলে? তারা মিছিল করতেছে, স্লোগান দিচ্ছে, তাদের মতো করে তাদেরকে করতে দাও। আর
কোটা সংস্কার আন্দোলনের সমস্যার সমাধান হয়ে গেছিল। এটা পিছন থেকে ইন্ধন জুগিয়েছে যারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে আছে তারা। আমি সব খবর জানি, ঠিক আছে। তবে আমার হাসু আপার বিচার চাই। হাসু আপাকে বলতে হবে কারা তাকে মিসগাইড করেছে, তার উপদেশটা কারা ছিল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তো নাকি এক শালার পুত। এই তোর নাম কি রে? ওই বেটার নাম কি? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তো এক বুড়া বেটা। তোরা জুতা মারি শালার পুত, বই মুখস্থ করে করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েছে। আমার ছাত্র হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ায়, ক্যামব্রিজে পড়ায়, অক্সফোর্ডে পড়ায়। আমি সারা পৃথিবীতে পড়াই এখনো। সারা বিশ্বের যত বিশ্ববিদ্যালয়, অনলাইনের থেকে বড় বিশ্ববিদ্যালয় আছে বলা। শেখ হাসিনার উপদেষ্টা যারা ছিলেন আর কাউয়া কাদেরকে জুতা 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 জুতা। কাউয়া কাদের ছাত্রলীগকে কেন লেলিয়ে দিয়েছিল? কাউয়া কাদেরকে জুতা মারি। আর আমার হাঁটু আপা দরব বুড়ি হইয়া গেছে, তার মনে অনেক ক্ষোভ। মা বাপরা মেরে ফেলেছে, কত কিছু হারাইছে, স্বামী মেরে গেছে, বিধবা মহিলা। তাকে আমি বলি ফরিদপুরের কলপাড়ের মাতারি, নিষ্প্রয়োজনীয় ফালতু কথা। একজন প্রাইম মিনিস্টার, তোমার দরকার আছে আউল ফাউল কথা বলা? তুমি কেন এই কথা বলতে গেলা যে মুক্তিযোদ্ধার নাতিপুতিদেরকে দিব না কোটা, চাকরি না দিয়ে কি রাজাকারের নাতিপুতিদেরকে দিব? রাজাকারদের সাধারণ ক্ষমতা তোমার বাবা করে গেছে, যে কারণে তাকে সপরিবারে জীবন দিতে হয়েছে। একটা বিষাক্ত সাপ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বিষাক্ত সাপ জন্ম নেয়। তোমার বাবার রাজনৈতিক দূরদর্শিতা ছিল না, মোটা বুদ্ধি ছিল। 32 বছর আগে এই ভিয়েনাতে তুমি আমার সাথে ওয়াদা করেছ, তোমাকে আমি ভুলের মাসুল বইয়ের প্রিন্টিং কপি দিয়ে দিয়েছিলাম না হাসু আপা? সুইজারল্যান্ড থেকে যে ম্যাগাজিনে উঠেছিল সেটা কপি তোমাকে পড়ে শুনেছি। 10টা ভুল, তোমার পিতার, জাতির পিতার 10টা ভুল, ভুলের মাসুল বইতে আমি লিখেছিলাম। তোমাকে বলেছি তুমি কি তোমার বাবার ভুল থেকে শিক্ষা নিয়েছ? তুমি কোনো শিক্ষা নাওনি। ক্ষমতার মোহে তুমি, তোমার দেমাগ চোখের নিচে মানুষ দেখো না। মেজর রফিকুল ইসলাম বীরুত্তম কি তোমার সুদে, তোমার রেহানারে সুদে ছিল? হাসপাতাল থেকে এসে আমি গাড়ি দিতে চাই না, এখনো আমি মৃত্যু মুখের যাত্রী। তারপর আমি মেজর রফিককে 5 বার কেন এমপি দিদি? শেখ হাসিনা তুই যেখানে থাকাস তোর জুতার বাড়ি, ছোট হারামদাদি খানকি নাকি ব্যবসা মাগি। মেজর রফিকরে তুই 5 বার এমপি বানিয়েছ। আমার বাড়িতে রাস্তা নেই কেন? আমার বাড়িতে মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল, আমরা 5 ভাই যুদ্ধ করেছি। আমরা 17 ভাই, চাচাতো জ্যাঠাতো ভাই সবাই মিলে 17 জন এক পরিবারের যুদ্ধ করেছি। আমার বাড়ি কোটি কোটি টাকার সম্পত্তি পড়াই দিছে। আমার 500 কবিতার পাণ্ডুলিপি পড়াইছিল। তুই না বলছিলি তুই তোরে প্রধানমন্ত্রী বানালে তুই যাবি, দেখতে যাবি, ক্ষতিপূরণ দিবি। আমার মায়ের নামে কলেজ বানিয়েছি, হাসমতান্নেসা হাসু। তোমার সাথে নামের মিল আছে আমার মায়ের। হাসমতান্নেসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ উদ্বোধন করতে যাওয়ার কথা। কই তোর দীপিমণি কই? তারা শিক্ষামন্ত্রী বানিয়েছিস। তোর এক একটা মন্ত্রী ফকিন্নির গোষ্ঠীর চোরের গোষ্ঠীর চোর, মিথ্যক ধোঁকাবাজ কোথায় আস? পুলিশ বাহিনীকে তুই ব্যবহার করেছিস লাঠিয়াল বাহিনী হিসাবে, এখন তাদেরকে পাবলিক পিটাইয়া মারতেছে। হ্যাঁ, হারুনকে আমি জিজ্ঞেস করছি, হারুন বলল যে আমি বলি কি ব্যাপারে এই 6 জনকে নিয়ে গেছো কেন? আবার খাওয়াও এদেরকে জোর করে এই বিবৃতি দেয়াইছো কেন? কয় দাদা যারা আমাকে হুকুম দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন আপনি। আমরা নিচের ক্লাসের মিড লেভেল অফিসার, মানে বিগ বসদের হুকুম তামিল না করলে, না শুনলে তো আমাদের চাকরি থাকবে না। আমি না, তুমি নিজে ইচ্ছা থেকে কিছু কিছু করেছো। এখন হারুন কোথায় পালাই গেছে? একটা মেধাবী ছেলে, মুক্তিযোদ্ধার সন্তান, সারা জীবন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। এই ছেলেটার ছেলে মেয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে, সংসার আছে। তারা হাওরের, কিশোরগঞ্জের হাওরের মধ্যে তাদের প্রচুর ধান উৎপাদন হয়। চাকরি না করলেও হাজার হাজার মন ধান পায়। হ্যাঁ, প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ ভাইয়ের এলাকার ছেলে, একটা মেধাবী ছেলে। সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারত, পুলিশ বাহিনীতে গেছে,
সে অনেক ভালো কাজও করেছে, কিন্তু তাকে মিসইউজ করেছে আমার এই হাঁটু আপা। হাঁটু আপা, তোমার বিচার চাই। আমি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, তিনি আমার শাহরাস্তিতে 12 বার গিয়েছিলেন এম.এ. সাত্তারের সাথে একসাথে স্বনির্ভরের কাজ করতেন। মেহের পঞ্চগ্রাম প্রকল্প হাতে কলমে শিক্ষা নেওয়ার জন্য তিনি নিজেই গিয়েছেন। আমরা একসাথে স্বনির্ভর বাংলাদেশে কাজ করেছি। স্বনির্ভর বাংলাদেশের আমি একজন প্রশিক্ষক ছিলাম। ব্যক্তিগতভাবে আমার সাথে এদের সবার সম্পর্ক আছে। এই বর্তমানে যেই 17 জন শপথ নিয়েছেন, এদের অনেকের সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক নেই, কারণ আমি 33 বছর আগে বাংলাদেশের অসৎ রাজনীতিবিদদের মুখে পেশাব করে ওই দেশ থেকে চলে আসছি। যে দেশ স্বাধীন করতে গিয়ে আমি পঙ্গু মুক্তিযোদ্ধা হয়েছি। মুক্তিযোদ্ধার লিস্টে আমার নাম নেই। আমার বড় ভাই শামসুল হুদা মজুমদার একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা 5 ভাই মুক্তিযোদ্ধা ছিলাম। শুধু এক ভাই মারা গেছে, তার ছেলেরা, তার বউ, তার নাম উঠাইছে কোনোভাবে। তিনিও রিটায়ার্ড হেডমাস্টার ছিলেন, মরহুম নুরুল ইসলাম মজুমদার। আমার বড় ভাই শামসুল হুদা মজুমদার একজন হেডমাস্টার ছিলেন, প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন, তার নাম মুক্তিযোদ্ধার লিস্টে নাই। আমার বাড়িতে আজও রাস্তা হয় নাই। যেই কুখ্যাত এমপি, 5 বার এমপি হয়েছে, সে নাকি মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডার ছিল। ওসব নামে মাত্র ছিল। ও বদমাইশ, সে মুক্তিযোদ্ধাদের সম্মান করে নাই। এখন তাকে আমি বলেছি মেজর রফিকের লাশ চাই। মেজর রফিককে যারা হত্যা করতে পারবে তাদেরকে আমি পুরস্কার দিব। ওই যে চেয়ারম্যান ছিল আমার 13 নম্বর উত্তর সচিবালয় ইউনিয়নের, মোস্তফা মজুমদারের লাশের ভিডিও আমাকে দিয়েছে। যেদিন হাঁটু আপা পালিয়েছে সেদিন রাতেই মোস্তফা মজুমদারকে তার গ্রামে, তার এলাকার বিক্ষুব্ধ যুবকেরা হত্যা করে পানিতে ফেলে দিয়েছিল। লাশ ভেসে উঠেছে। সেই লাশের ছবি আমার কাছে পাঠিয়েছে এলাকার তরুণ ছেলেরা। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। মেজর রফিক, আমি মেজর রফিকের লাশ চাই। ওকে, এটা চাওয়ার পরে যদি আমার কোনো শাস্তি হয়, সেই শাস্তি আমি মাথা পেতে নিব। মেজর রফিকের মতো কুলাঙ্গার, এই কুত্তার বাচ্চার কারণে আমি হাঁটু আপাকে গালাগালি করেছি, প্রধানমন্ত্রীকে গালাগালি করেছি। ওকে, আপনার প্রত্যেকটি কাজের পিছনে যুক্তি আছে। আমাকে জিজ্ঞেস করে, আপনি একজন এত বড় প্রফেসর, এত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সেলিব্রিটি, এত বড় কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, একজন জিন্দা পীর হয়ে আপনি কেন শেখ হাসিনাকে এত গালাগালি করেছেন? এই মেজর রফিক খানকির ফোলা, ব্যবসার ফোলার কারণে আমার হাঁটু আপাকে আমি গালাগালি করেছি। আমি দুঃখিত, আমাকে সবাই ক্ষমা করে দিবেন। কিন্তু মেজর রফিকের কলিজা কাটটা কুত্তারে খাওয়াইতে পারলে ভাই আমি মরেও শান্তি পাবো। যে তোমরা পারো মেজর রফিকের কলিজা কাটটা কুত্তারে খাওয়াবে। প্রেম ধর্ম, সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার।